তো রেক্টেঙ্গুলার যদি আমরা চিন্তা করি যে আমাদের নর্মাল যে বিমগুলো থাকে সেগুলোকে আদৌ রেক্টেঙ্গুলার থাকে কিনা সেটা আমাদেরকে আগে দেখা উচিত। তো আমরা যদি চিন্তা করি যে আমাদের এটা একটা স্ল্যাব আছে, স্ল্যাবের সাথে ইন্টিগ্রেটেড অবস্থায় আসলে আমাদের বিমগুলোকে পাই। আমরা যদিও নর্মাল সেন্সে চিন্তা করি যে রেক্টেঙ্গুলার, বাট এইটাতে জিনিসটা এরকম, আমি যদি চিন্তা করি যে এটাকে যখন আমি এটাকে এই ডিরেকশনে চিন্তা করব যে লোড আসবে, এই বিমটা তার স্প্যানের দিকে হচ্ছে হলো লোড ক্যারি করবে এবং এটা ডিফ্লেক্ট করতে যাবে, কাইন্ড অফ এইভাবে ডিফ্লেক্ট করবে। এই যে ডিফ্লেকশনটা হচ্ছে, ডিফ্লেকশনের সময় নিচের যে পোর্শনটা এটা কিন্তু আসলে এককভাবে ডিফ্লেক্ট করবে না, এটার সাথে এই যে উপরের যে স্ল্যাবের পোর্শন আছে, স্ল্যাবের পোর্শনও আসলে বিমের একটা অংশ হিসাবে কাজ করবে। তার মানে এই যে উপরের স্ল্যাবটুকু আছে, এই স্ল্যাবের নির্দিষ্ট একটা পোর্শন আসলে বিমের সাথে ইন্টিগ্রেটেড ভাবে কাজ করে। আমরা যদি একটু আইডেন্টিফাই করতে যাই যে এটা হচ্ছিল সেন্টার লাইন, এই স্ল্যাবের ধরে নিলাম এটা হচ্ছিল সেন্টার লাইন। তার মানে পুরো স্ল্যাবের যে উইডথ আছে এটা না, তার একটা নির্দিষ্ট অংশ আসলে আমার এখানে বিমের সাথে ইন্টিগ্রেটেড পার্ট হিসেবে কাজ করবে। যখন এরকম ইন্টিগ্রেটেড হিসেবে কাজ করবে, এই পুরো জিনিসটা দেখতে অনেকটা টি শেপের হবে, এইটাকে আমরা বলি হচ্ছিল টি বিম। আচ্ছা, এখন ধরো অন্য আর একটা কেসে যদি আমরা এরকম চিন্তা করতে পারি যে আমি জাস্ট এই জায়গাটাকে ইরেজ করে দিই। সো আমি যদি চিন্তা করি যে আমার বিমটা একটা জায়গায় তো যে শেষ হবে অবশ্যই, শেষ যেখানে হয়ে যাচ্ছে সেই জায়গাটার কথা যদি চিন্তা করি, এটাও একবারে দেখাই দিচ্ছি তাহলে পরে আমাদের বুঝতে সুবিধা হবে। যখন এরকম শেষ হয়ে যাবে যে স্ল্যাবটা আর এদিকে কন্টিনিউ করতেছে, তখন কি হবে, তখন একদিকে শুধুমাত্র স্ল্যাবের একটা পোর্শন আসলে বিম হিসাবে কাজ করবে। তখন আমরা এই টাইপের যে বিমগুলোকে আছে এটার শেপটা দেখতে অনেকটা ইনভার্টেড এল এর মতো, এটাকে আমরা জেনারেলি বলি হচ্ছিল এল শেপড বিম, আর এটাকে আমরা বলতেছি হচ্ছিল ই বিম। আমরা আপাতত হচ্ছে আমাদের সিলেবাস অনুযায়ী টি বিমটার অ্যানালাইসিসটাই দেখবো, এল বিমও তোমরা ইচ্ছা করলে করতে পারবা একই রকম। এখন আমি একটু টি বিমের ডিটেলসে আসি যে টি বিমের আসলে কোনটা কোন পোর্শনটাকে কি বলে। তো টি বিমের দুইটা পোর্শন আমরা এতক্ষণ আলোচনা থেকে যা বোঝার কথা সেটা হচ্ছিল একটা স্ল্যাবের পোর্শন আর একটা হচ্ছিল নিজে বিমের পোর্শন। তো টেকনিক্যালি আমরা এটাকে আর স্ল্যাব আর বিম বলি না, যেহেতু আমি বলতেছি পুরোটা আসলে বিম হিসাবে কাজ করবে, এটাকে আর টেকনিক্যালি এখন থেকে স্ল্যাব বলবো, বরং আমরা এটাকে বলবো হচ্ছিল যে আমাদের দুইটা পার্ট, নিচের পার্টটাকে আমরা বলবো হচ্ছিল ওয়েব, উপরের যে পার্টটা আছে এটাকে বলবো ফ্লেঞ্জ। সো এই দুইটা পার্ট চলে আসবে। তো অ্যাজ ইউজুয়াল আমরা যদি চিন্তা করি যে এটার মধ্যে যদি বেন্ডিং মুভমেন্ট আসে, আমরা নিচে টেনসাইল রিইনফোর্সমেন্ট যেটা সেটা দিব, উপরে ইন জেনারেল হ্যাঙ্গার বার দেওয়া হয়, যদি মনে হয় যে না হ্যাঙ্গার বার না আমার ডাবলি রিইনফোর্স করতে হবে সেটাও করা সম্ভব, বাট ওয়েবের রিইনফোর্সমেন্ট গুলো নিচে থাকে আর এখানে ফ্লেঞ্জের রিইনফোর্সমেন্ট গুলো উপরে থাকে। এটা হচ্ছে জেনারেলি একটা টি বিমের ক্রস সেকশন। এখন এইখানে কিছু পার্থক্য তোমাদেরকে দেখানো হয়েছে, এটা আমি পরের স্লাইডে যে হচ্ছে বিস্তারিত দেখাবো। তোমাদের দেখো নিউট্রাল এক্সিসের যে লোকেশনটা এটার উপরে আসলে ডিপেন্ড করে এই টি বিমটাকে আমরা আসলে দুইটা অংশে ভাগ করতে পারবো, বা এটার অ্যানালাইসিসটা আমরা দুই ভাবে আসলে করতে পারবো। আর একটা জিনিস হচ্ছিল এল বিম, এটাও আমি অলরেডি আলোচনা করছি, এখানে জাস্ট তোমাদেরকে বোঝার জন্য ছবিগুলো দিয়ে রাখছি। মানে এটা হবে হচ্ছে হলো ওয়েব পার্টটা, আর এটার উপরের যে পোর্শনটা আছে এটাকে এখানে আমরা বলবো হচ্ছে ফ্লেঞ্জ। এটা এল বিম এবং টি বিম বোথ কেসে একই জিনিস। এখন আমরা আসি যে আমরা যখন অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করার সময় আমাদের যে জিনিসটা আসলে প্রয়োজন হয়, আমরা একটু আগে যেমন বলে আসলাম যে এরকম যদি পরপর এরকম বিম থাকে তার একটা নির্দিষ্ট অংশ হচ্ছে কাজ করবে
বিমের পোর্শন হিসেবে, যেটাকে আমরা বলতেছিলাম হচ্ছিল ফ্লেঞ্জ। আর অ্যাকচুয়ালি যদি আমি স্ল্যাবটাকে চিন্তা করি, তার সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স হচ্ছিল এটা। তার মানে পুরো সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা আবার ফ্লেঞ্জ হিসেবে কাজ করবে না, বরং একটা নির্দিষ্ট অংশ কাজ করবে। তখন প্রশ্ন চলে আসে যে আমরা এই নির্দিষ্ট অংশ কতটুকু ধরবো। এটাকে আমরা বলতেছি হচ্ছিল বিএফ, যেটা হচ্ছিল ইফেক্টিভ উইডথ অফ ফ্লেঞ্জ। এইটা আমরা ক্যালকুলেট করতে গেলে মানে তিনটা প্যারামিটারের উপরে ডিপেন্ড করতে হবে। কি কি? একটা হচ্ছিল যে স্ল্যাবটা আমি দিচ্ছি তার থিকনেস কত, এটা একটা প্যারামিটার। এই বিম টু বিম সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কত, এটা একটা প্যারামিটার। আরেকটা প্যারামিটার হচ্ছে যেই বিমটা আমরা কনসিডার করতেছি এই বিমের স্প্যান কত। তো এই তিনটা প্যারামিটারের উপরে আসলে ডিপেন্ড করবে হচ্ছিল আমার বিএফ যে ভ্যালুটা আছে সেটা। তাহলে এই তিনটা প্যারামিটারের উপর ডিপেন্ড করবে। তো আমরা যেটা করব আসলে, আমরা এসিআই কোড যেহেতু ফলো করতেছি, এসিআই কোড আমাদেরকে কিছু গাইডলাইন বলে দিচ্ছে যে তিনটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে কিভাবে করব। তো এটাকে আমি এখানে যদি বড় করে দেখানোর চেষ্টা করছি, এটা হলো বিএফ, এটা হচ্ছিল স্ল্যাবের থিকনেস টি, আর এইখানে হচ্ছে হলো নিচের যে উইডথটা আছে এটা বিডব্লিউ। এই দুইটা টার্ম একটু ভালো করে মাথায় রাখো। এটা হচ্ছে হলো ওয়েবের উইডথ, আর এটা হচ্ছে হলো ফ্লেঞ্জের উইডথ। সো আমাদেরকে কিছু কিছু সময় ফ্লেঞ্জের উইডথ ইউজ করতে হবে, কিছু সময় ওয়েবেরটা ইউজ করতে হবে। সো এটা খুব কেয়ারফুলি আমাদেরকে হ্যান্ডেল করতে হবে এই টি বিমের ক্ষেত্রে। সো এটা আমরা নেক্সট ইয়ে যাবো, বাট আগে দেখি যে আমরা এই যে ইফেক্টিভ উইডথ যেটা এটা কিভাবে বের করবো। তো এটার ক্ষেত্রে এসিআই কোডের এখানে বলা আছে, এগুলো তোমরা নিজেরা পড়ে নিতে পারবা, এই জিনিসগুলোকে এখানে ব্যাখ্যা করা আছে। তো এটা বলা হচ্ছে যে একটা ই বিম যখন আমরা কনসিডার করবো, এটা দুইটা পোর্শন থাকে, একটা ওয়েবের পোর্শন আর ফ্লেঞ্জের পোর্শনটা হলো ওয়েবের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা অংশ থাকে সেম উইডথের, আর একটা অংশ থাকে হচ্ছে ওভারহ্যাঙ্গিং। এটাকে ওভারহ্যাঙ্গিং পোর্শন বলতেছি। এই ওভারহ্যাঙ্গিং পোর্শনটা কত, এটা এসিআই কোড আমাদেরকে গাইড করে, যেটা আসলে কত হইতে পারে। তো আমরা এইটারে জিএসট হিসাবে এই জিনিসটাকে মাথায় রাখবো যে ইফেক্টিভ উইডথ হবে হচ্ছে হলো বিডব্লিউ প্লাস হচ্ছিল 16টি, এটা তার মানে ওয়েবের উইথ প্লাস এইদিকে 8টি, এইদিকে 8টি, তার মানে ওভার হ্যাঙ্গিং পোর্শন হচ্ছিল 8টি পরিমাণ। এইটা অথবা এরকম হতে পারে যে আমরা যে স্প্যান নিয়ে কাজ করতেছি, বিমের স্প্যানের 1/4, অথবা আমাদের যে বিমের সেন্টার টু সেন্টার এইটার সমান। এই সবগুলা ভ্যালু থেকে যেটা মিনিমাম সেইটার সমান হবে হচ্ছে ইফেক্টিভ উইডথ। এটা আমাদের এসিআই গাইডলাইন অনুযায়ী। তো আমাদের এই জিনিসগুলো অবশ্যই তাহলে জানতে হবে যদি আমরা বিমটাকে অ্যানালাইসিস করে যাই, যে স্ল্যাব কতটুকু লাগবে, বিমের স্প্যান কত, প্লাস হচ্ছে বিম থেকে বিম পাশের বিমের সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা কত। এই প্যারামিটারগুলো যদি জানি তাহলে আমরা ইফেক্টিভ উইডথটা বের করতে পারবো। এখানে আশা করি কারোর কোনো কনফিউশন নাই, যদি কনফিউশন থাকে তাহলে বলতে পারো। আচ্ছা স্যার এই লেন্থটা স্যার পুরো বিমের স্যার লেন্থ? পুরো বিমের লেন্থ, হ্যাঁ। বিমের জেনারেলি আমরা যেটা করি, তুমি যদি এই বিমটার এই দিক থেকে চিন্তা করো তাহলে আমরা কিভাবে শো করি, সাপোর্ট টু সাপোর্ট ডিস্টেন্স, তাই না? এটা হচ্ছিল তার জন্য লোড ক্যারি করবে হচ্ছিল এইভাবে। আমি যদি এখানে বিমটাকে চিন্তা করি, আমি এটা এইখানে রাখি, সেভাবে এখানে পিন সাপোর্ট ধরে নিলাম আমি, এটা হচ্ছে স্প্যানটা। ঠিক আছে, ওকে। এটা গেল হচ্ছিল যদি আমাদের টি বিম থাকে সেটার ক্ষেত্রে এরকম অবস্থা হবে। তারপর হচ্ছে এল বিমেরটা। তো এল বিমের ক্ষেত্রেও আমাদের ওই এসিআই গাইডলাইন অনুযায়ী কিছু ফর্মুলা দেওয়া আছে, সেটা দেখতে হবে যে ইফেক্টিভ উইডথটা হবে হচ্ছিল বিডব্লিউ প্লাস হচ্ছিল 60, মানে এই ক্ষেত্রে ওভার হ্যাঙ্গিং পোর্শন আরো কমে যাচ্ছে, 60 পরিমাণ অ্যালাউ করতেছে এসিআই। এইটা অথবা বলতেছে যে বিডব্লিউ প্লাস হচ্ছিল ln/12 এই ভ্যালুটা, অথবা বিডব্লিউ প্লাস হচ্ছিল SW/2 এই ভ্যালুগুলো থেকে যেটা মিনিমাম হবে
সেটাই হবে আমার ইফেক্টিভ। এটা হচ্ছিল এল বিমের জন্য। আর এক ধরনের বিম হতে পারে যেটা খুবই স্পেশাল কেস আসলে, সেটা হলো আইসোলেটেড টি বিম। এর আগে আমরা যে টি বিম বা এল বিমটা দেখলাম সেটা আসলে কি রকম, এটা হচ্ছিল একটা কন্টিনিউয়াস বিম সাপোর্টেড স্ল্যাব, যদি আমরা চিন্তা করি এরকম কিছু একটা ছিল, এরকম কিছু, তার মানে একটা কন্টিনিউটি আছে। তো এমনও হতে পারে যে আমার একটা সিঙ্গেল স্ল্যাব শুধুমাত্র একটা বিমের উপরে রেস্ট করতেছে, সিঙ্গেল স্ল্যাব শুধু একটা বিমের উপর রেস্ট করতেছে। এই টাইপের যদি হয় সেটাকে আমরা বলতেছি আইসোলেটেড টি বিম, মানে একটাই টি বিম থাকবে, সেটা এরকম ভাবে। তো সেই ক্ষেত্রে এসিআই কোড বলতেছে যে যদি আমাদের ইফেক্টিভ উইডথ এদিকে কনসিডার করতে হয়, সেই ইফেক্টিভ উইডথটা অবশ্যই নিচের যে ওয়েবের উইডথ আছে সেটার 4 গুণের চেয়ে ছোট অথবা সমান হতে হবে। আর এক্ষেত্রে যে থিকনেসটা প্রোভাইড করতে হবে, এই থিকনেসটা বলতেছে BW/2 এর চেয়ে বড় হতে হবে। এটা আসলে প্র্যাকটিক্যালি খুব একটা ব্যবহার করা হবে না, বাট যেহেতু এসিআই গাইডলাইন আমাদেরকে বলে দিচ্ছে, আমি জাস্ট এই সবগুলাকে এখানে কম্পাইল করে তোমাদেরকে দেখালাম, যাতে তোমাদের জিনিসটা জানা থাকে। ঠিক আছে, তো আমরা হচ্ছিল যদিও এখানে আইসোলেটেড টি বিম, তারপর হচ্ছিল এল বিম, আর হচ্ছিল এখানে টি বিম, এগুলা সম্পর্কে জানলাম। আমরা স্পেসিফিক্যালি মোটামুটি টি বিমের উপরে হচ্ছিল মেইনলি ফোকাসটা রাখবো। আমি হচ্ছিল এখন টি বিমের অ্যানালাইসিস প্রসিডিউরটা একটু যেতে চাচ্ছি। তো তোমাদের যদি ইন দ্য মিন টাইম কোনো কোশ্চেন থাকে একটু আমাকে বল। আর একটু প্রিভিয়াস পেয়ে যাবেন, ম্যাটেরিয়াল যে পেজটা ছিল। বুঝি না টি বিমের জি স্যার। এটা এখানে স্যার লাস্ট যে লাইনটা, এটাকে আরেকবার একটু এক্সপ্লেন করবেন। একদম লাস্টে ওভারহ্যাঙ্গিং স্ল্যাব উইথ অন either side of the beam web 8 times the thickness of the slab 80 or go beyond 1/2. আচ্ছা, এখানে যেটা বলতে চাচ্ছে যে ওভারহ্যাঙ্গিং পোর্শনটা জেনারেলি তোমার যে কনসেপ্ট, মানে তুমি যেটার জন্য এটা নিয়ে কথা বলতে চাচ্ছ সেটা আমি বুঝতে পারছি কেন। জেনারেলি ওরা বলতেছে যে ওভারহ্যাঙ্গিং পোর্শনটা এখান থেকে হলো তোমার কত SW/2 এই পর্যন্ত যেতে পারবে ম্যাক্সিমাম, ঠিক আছে। সেই হিসাবে এটার উইথ হওয়ার কথা ছিল BW + SW। তোমার চিন্তা এটাই, তাই না? বাট আমি হচ্ছিল নিলসনের বই বা সেভারাল আরো কিছু বই দেখছি, যদিও এসিআই গাইডলাইন এইটাই বলে, কিন্তু সবগুলো বইতে ওরা এই ফর্মুলাটাই চিন্তা করে, যে BW-টা তারা চিন্তা করে না। তারা হচ্ছে হলো ওভারহ্যাঙ্গিং পোর্শন বলতে শুধু এটাকে না বোঝায়, এই পার্টিকুলার কেসে এটাকে তারা এইখান থেকে চিন্তা করে। সো এতটুকু হচ্ছিল SW/2, এতটুকু হচ্ছিল SW/2। এটা আমারও মাথায় একই জিনিস ছিল যে এটা কেন হচ্ছে, বাট আমি এই জন্য কয়েকটা বই অ্যাটলিস্ট দেখছি, 3-4টা বই, সব জায়গায় ওরা টেক্সটে এইভাবেই লিখতেছে, বাট যখন তারা এটাকে ফর্মুলা হিসাবে ইউজ করতেছে সব জায়গায় এটা এই জিনিসটাই করতেছে। সো এখন এটা হতে পারে যে এসিআই কোড যখন করা হয়েছে তখন তাদের এখানে কোনো একটা ঝামেলা আছে, যে তাদের যে ভাষাটা আর কি, ভাষাটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হয়নি। এই কারণে এটা BW + SW না হয়ে শুধু হচ্ছিল SW হচ্ছে। সো এটা ভুল না, এটা হতে আছে। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ পয়েন্ট আউট করার জন্য। এটা এখন আমরা যখন টি বিমটাকে পড়বো, সো টি বিমের আমরা অ্যানালাইসিস শিখবো। অ্যানালাইসিস শেখার আগে আমাদেরকে আগে রেক্টেঙ্গুলার বিমের সাথে এটা যে আসলে পার্থক্য কি সেটা একটু ভালো করে বুঝতে হবে। যে একটা রেক্টেঙ্গুলার বিম এবং একটা টি বিম, এটার মধ্যে আসলে বেসিক্যালি আমি যদি লোড অ্যাপ্লাই করি বিহেভিয়ারে কি ধরনের পরিবর্তন আসবে সেই জিনিসটা আমরা একটু দেখি। ধরে নাও যে একটা রেক্টেঙ্গুলার বিম, ফার্স্টে আমি চিন্তা করি, যেটা আমরা অলরেডি জানি, আমাদের পড়া হয়ে গেছে। একটা রেক্টেঙ্গুলার বিমের উপরে যখন আমি মোমেন্ট অ্যাপ্লাই করি, সেইভাবে মোমেন্ট অ্যাপ্লাই করলাম, আমরা জানি যে আমাদের একটা নির্দিষ্ট পোর্শন হচ্ছে হলো থাকবে হচ্ছে হলো কম্প্রেশনে, আর নিচের যে তোমার
স্টিল গুলো আছে সেটা হচ্ছে হলো টেনশনে থাকবে। সো এস ইন্টু এফএস দিতে পারো, টেনশনে থাকবে তারা। এই যে নিচের কনক্রিট পোর্শনটা, এটা কি আদৌ কাজ করতেছে? এটা কাইন্ড অফ হচ্ছিল ক্র্যাকড কনক্রিট। যেহেতু এটা ক্র্যাকড কনক্রিট, আমরা জানি যে কম্প্রেশন নিচ্ছে হলো উপরের কনক্রিটটা আর টেনশন নিচ্ছে নিচের রিইনফোর্সমেন্টটা। এটা আসলে শুধুমাত্র কাজ করতেছে এটাকে ধরে রাখার জন্য, আদারওয়াইজ এটার কোনো কাজ নাই। এই ক্র্যাকড কনক্রিটটা কোনো কন্ট্রিবিউশন আমরা কিন্তু ধরতেছি না। এখন আমরা একটু টি বিমে চলে আসি। টি বিমে আসলে কি হতে পারে? ধরে নাও যে একটা টি বিম, যেটাকে আমরা অলরেডি একটু আগে ব্যাখ্যা করে আসলাম যে টি বিম কি জিনিস। ধরে নাও এটা একটা টি বিম। এখন এই টি বিমটাকে আমরা বোঝার সুবিধার্থে ফর দ্য টাইম বিং চিন্তা করলাম যে এইরকম একটা রেক্টেঙ্গুলার বিম। ফর দ্য টাইম বিং এটা ইমাজিন করব, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমাকে একটু বলো যে এটার উপরে যদি আমি মোমেন্ট অ্যাপ্লাই করি, আর এই যে কম্প্রেশন যে জোনটা আছে, এই কম্প্রেশন জোন এইটা যদি এই উপরের ফ্লেঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকে, এইটার বিহেভিয়ার আর রেক্টেঙ্গুলার এটার বিহেভিয়ার কি ভিন্ন হবে নাকি একই হবে? বুঝে বলো, যদি না বুঝো কোনো সমস্যা নাই, আমাকে বলতে পারো, চিন্তা করে তারপরে বলো। একদম নিজের রিইনফোর্সমেন্ট দিয়ে দিলাম এখানে তোমাদের বোঝার সুবিধার্থে। আমি কি কোশ্চেনটা ক্লিয়ার করতে পারছি তোমাদের কাছে? স্যার আরেকবার বলা যাবে কোশ্চেনটা স্যার? হ্যাঁ, বললাম যে ধরে নাও যে এটা একটা রেক্টেঙ্গুলার বিমই। এখন এটা উইডথ হচ্ছিল উপরে বিএফ, আর এদিকে টোটাল ডেপথ আছে, এগুলো সবকিছু ঠিক আছে। এটা একটা রেক্টেঙ্গুলার জিনিস। এখন এখানে আমি মোমেন্ট অ্যাপ্লাই করলাম এবং আমার নিউট্রাল এক্সিস যেটা, ধরো নিউট্রাল এক্সিসটা এইখানে কাজ করতেছে, তার মানে আমার কম্প্রেশন জোন হচ্ছিল এটা। এখন দেখো তো যে এইটার বিহেভিয়ার আর এইটার বিহেভিয়ারের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এটারও কম্প্রেশন জোন উপরে আছে, এটারও কম্প্রেশন জোন উপরে আছে। এইটার নিচের কনক্রিট পুরোটা হচ্ছে হলো ক্র্যাক হয়ে গেছে, তার মানে এটার কোনো কন্ট্রিবিউশন আমরা ধরতেছি না। এই লাইনের পরে নিচের দিকে, এটা যেহেতু নিউট্রাল এক্সিস বলতেছি আমরা, নিউট্রাল এক্সিসের নিচের দিকের যে কনক্রিটটা আছে এইটা এখানে কোনো কাজ করতেছে না, আর এই জায়গাটা হচ্ছিল ব্ল্যাঙ্ক, এই জায়গায় আসলে কিছুই নেই। তো ক্র্যাক কনক্রিট থাকা আর কিছু না থাকে এটার মধ্যে তো আসলে কোনো পার্থক্য নাই, কারণ একটা ফাঁকা না থাকলে ওটা যদি ভরাটো থাকতো তাহলে তো আমরা একটা কন্ট্রিবিউশনটা নিতে পারতেছি না, তাই না? আর নিচে যে তোমার টেনসাইল স্টিলটা আছে সেটা হচ্ছে তোমার টেনশন নেবে, তার মানে এখানে কম্প্রেশন নেবে হচ্ছে হলো উপরের কনক্রিট জোনটা, আর নিচের টেনশন নেবে হচ্ছে হলো স্টিলটা। তাহলে এই যে পোর্শনটা আছে এই পোর্শনটার আদৌ কোনো এখানে কন্ট্রিবিউশন নাই, সেটা আমরা ধরে নিচ্ছি। সো আমরা যে রেক্টেঙ্গুলার একটা সেকশন হিসেবে এটাকে চিন্তা করলাম, এতে আসলে কোনো সমস্যা নেই। তার মানে এই পুরো অংশটাকেই আমরা একটা রেক্টেঙ্গুলার বিম হিসেবে ধরে তার যে অ্যানালাইসিস প্রসিডিউর আমরা আগে শিখে আসছি সেটা অ্যাপ্লাই করতে পারবো। এটাই আর কি এখানে ব্যাখ্যা করে রাখছি আমি। এখন দেখো যে এটা হচ্ছে পুরো টি বিম। স্যার হ্যাঁ বলো। স্যার এল শেপ মানে ইনভার্টেড এল শেপের জন্য স্যার এরকমই হবে না তাইলে? ইনভার্টেড এল শেপের ক্ষেত্রে ধরে নাও যে তুমি এই পোর্শনটা নাই, ঠিক আছে, জিনিস একই হবে। ওইটার ক্ষেত্রেও নিউট্রাল এক্সিসের লোকেশনের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এল শেপের ক্ষেত্রেও একই হবে বিহেভিয়ারটা, যে নিউট্রাল এক্সিস কোথায় আছে তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, যেটা ব্যাখ্যা করতেছিলাম যে এটাকে আমি এখানে দেখো যে ফার্স্টে একটা টি বিম আমি চিন্তা করলাম, আর টি বিমের যদি নিউট্রাল এক্সিসটা দ্যাটস মিন যেটাকে আমরা কে ডি বলি সবসময়, এই কে ডিটা যদি আমার থিকনেস টি এর থেকে ছোট হয় তাহলে এটাকে আসলে একটা রেক্টেঙ্গুলার বিম হিসাবে আমরা অ্যানালাইসিস করতে পারবো, কারণ আমাদের এই কম্প্রেশন জোন আছে যেটা, সেটা লিমিটেড থাকবে কোথায়, ফ্লেঞ্জের মধ্যে, এবং এটাকে পুরোটা আমরা রেক্টেঙ্গুলার। তার মানে আমি যদি খুব সহজভাবে বলতে চাই যে এটা আমার পুরোটা একটা বিম, পুরোটাই একটা রেক্টেঙ্গুলার সেকশন, তার মধ্যে হচ্ছে হলো এই পোর্শনটায় কম্প্রেশন কাজ করতেছে, নিচের অংশের কংক্রিটের কোনো ভূমিকা নাই। নিচে যে দুইটা
স্টিল আছে, এই দুইটা স্টিল শুধুমাত্র টেনশন দিচ্ছে, তার মানে পুরো অংশটা হচ্ছে হলো রেক্টেঙ্গুলার বিম। এখন বলো যে এই রেক্টেঙ্গুলার বিমের ক্ষেত্রে তার উইডথ কত হবে? এটার ক্ষেত্রে হলো বি, তাই না? এটার ক্ষেত্রে আমাদের কিন্তু উইডথ দুইটা আছে, একটা বিএফ আছে আর একটা হচ্ছে হলো বিডব্লিউ আছে। এটার ক্ষেত্রে উইডথ কত হবে? আমরা যেটাকে বি ধরতেছি আমাদের রেক্টেঙ্গেলে, এটার বি কত হবে? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্যার বিএফ হবে স্যার। বিএফ হবে কারণ, হ্যাঁ বলো। কারণ স্যার আমরা পুরাটা একটা রেক্টেঙ্গুলার হিসেবে কাউন্ট করতেছি, তখন স্যার এই পুরো বিমের উইথ স্যার বিএফ। আচ্ছা ঠিক আছে, কিন্তু স্যার কারণ বিডব্লিউ হওয়ার কথা না স্যার, এখানে রিইনফোর্সমেন্ট তো বিডব্লিউ তে আছে, মানে অতটুকু পর্যন্ত। ঠিক আছে। আচ্ছা তাহলে তোমাদের দুইটা ওপিনিয়ন আসলো, একটা ওপিনিয়ন হচ্ছিল যে বিডব্লিউ হতে পারে আর একটা হচ্ছিল বিএফ হতে পারে। আচ্ছা এখন তোমরা যদি চিন্তা করো যে কম্প্রেশন এবং টেনশন দুইটা ফোর্স আসবে, তাই না? উপরে হচ্ছিল কম্প্রেশন নিবে, নিচে হলো টেনশন নিবে। সো টেনশনের ক্ষেত্রে এএস ইনটু এফএস, এটাই হচ্ছিল মেইনলি ফর্মুলা। তার মানে টেনশন নেওয়ার ক্ষেত্রে স্টিলের এখানে উইডথ কতটুকু সেটা আসলে ইম্পর্টেন্ট না, বাট যখন সি তুমি কাউন্ট করবা, সি এর ক্ষেত্রে যেটা হবে যে এখানে স্ট্রেস কতটুকু। আমি এটাকে আপাতত এফসি প্রাইম বললাম, বা প্রাইম বললে কনফিউজ হবে, আমি ধরো এভারেজ স্ট্রেস বললাম, এখানে যাই আসে এভারেজ স্ট্রেস হবে, ইনটু হচ্ছে হলো এরিয়া অফ দিস কম্প্রেশন জোন, সেটা হবে বিএফ ইনটু তোমার হচ্ছিল কত হচ্ছে এখানে কেডি। তার মানে দেখো তোমার কম্প্রেশন ফোর্স যখন তুমি বের করবা, তোমাকে আসলে বিএফ টা নিতে হবে, কারণ কম্প্রেশন জোনের উইডথ হচ্ছিল এটা। আমরা আসলে এতদিন ওইভাবে বুঝতে পারি নাই যেটা আসলে কি আমরা টপের উইডথ নিতেছি না বটমের উইডথ নিচ্ছি। আমাদের কম্প্রেশন ফোর্সটা যেহেতু টপে কাজ করতেছে, এটা খুবই স্বাভাবিক যে টপের যে উইডথটা আছে সেটাই আমাদেরকে কাউন্ট করতে হবে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে হলো এই বিএফ যেটা আছে সেটাকেই উইডথ হিসাবে কাউন্ট করব। তো এটা একটা কেস গেল যে যদি নিউট্রাল এক্সিস আমার ফ্লেঞ্জের মধ্যে থাকে, বা আমি যদি সিম্পলি বলতে চাই যে আমার থিকনেসের চেয়ে কম থাকে, তাহলে কি হবে? আর উল্টো দিকে আমরা যদি চিন্তা করি যে না, আমাদের নিউট্রাল এক্সিস যেটা, সেটা ফ্লেঞ্জের থিকনেসের থেকে বেশি নিচে থাকতেছে, মানে কেডির ভ্যালুটা হলো কি এর চেয়ে বড়। যদি এরকম কন্ডিশনে থাকে, তখন আসলে কম্প্রেশন জোন দুইটা অংশে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে পুরো ফ্লেঞ্জ কম্প্রেশন জোন হিসেবে কাজ করতেছে, প্লাস নিচের যে পোর্শনটা আছে ওয়েভের একটা পার্ট কম্প্রেশন জোন হিসেবে কাজ করতেছে। মানে এই পুরো অংশটাই আমার এখন কম্প্রেশন জোন। তাহলে আমরা বুঝতেছি যে আমাদের কম্প্রেশন জোনের জিনিসটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং কম্প্রেশন জোনের উইথ যেটা সেটা আর কনস্ট্যান্ট নাই, এটা লেভেল টু লেভেল ভ্যারি করতেছে। এই লেভেলে হচ্ছিল বিএফ, তারপরে লেভেলে হচ্ছিল বিডব্লিউ পরিমাণ চলে আসতেছে। এইটার অ্যানালাইসিসটা আমরা অ্যাজ এ রেক্টেঙ্গুলার হিসেবে আর করতে পারবো না। সো এখানে রেক্টেঙ্গুলারের জন্য আমরা যেসব থিওরেম এতদিন ডিরাইভ করে আসছি সেগুলো ফেল করবে, সো সেগুলো আমরা ইউজ করবো না। এইখানে আমাদেরকে এটা টি বিম হিসেবে চিন্তা করতে হবে। তার মানে রেক্টেঙ্গুলার হবে নাকি টি বিম হবে, এটা বেসিক্যালি ডিপেন্ড করতেছে তোমার ম্যাটেরিয়ালের উপরে, মোমেন্ট এগুলোর উপরে, যেখান থেকে তুমি অ্যাকচুয়ালি কেডির ভ্যালুটা আগে বের করতে হবে, নিউট্রাল এক্সিসের পজিশন কোথায় সেটার উপর ডিপেন্ড করে দেন তুমি ডিসাইড করবে যে এটা কি একটা রেক্টেঙ্গুলার বিম হবে নাকি হচ্ছে টি বিম হবে। আচ্ছা তাহলে এখন দেখি যে আমরা টি বিমের অ্যানালাইসিসটা কিভাবে করা যায়। এটার ক্ষেত্রে কেস 2 যেটা, এটা কিন্তু আর নতুন ভাবে আলোচনা করার কিছু নেই, এটা তোমার রেক্টেঙ্গুলার বিমের যা আমরা ফর্মুলা এতদিন দেখে আসছি বা যেসব থিওরিটিক্যাল জিনিস দেখে আসছি সেগুলোই কাজ করবে। আচ্ছা এখন আসতেছে আমাদের যে টি বিমের ক্ষেত্রে আমরা অ্যানালাইসিসটা কিভাবে করব। টি বিমের অ্যানালাইসিসটা কিছুটা থিওরিটিক্যাল, মানে 90% থিওরিটিক্যাল, বাট কিছু অ্যাজাম্পশন আছে, সেই অ্যাজাম্পশন গুলো ইম্পর্টেন্ট। তো এখানে এসিআই কোড আমাদেরকে যেভাবে সাজেস্ট করে আমরা ওইভাবে চিন্তা করব। তো আমরা অলরেডি আলোচনা করে আসলাম যে কেস 1 এর ক্ষেত্রে আমাদের দুইটা হচ্ছে হলো কম্প্রেশন জোনের পোর্শন, একটা হচ্ছে এই ফ্লেঞ্জের পোর্শন আর একটা হচ্ছে এই নিচের ছোট ওয়েভের পোর্শন, এবং নিউট্রাল এক্সিস হচ্ছে এখানে কাজ করবে।
তো আমরা জানি যে নিউট্রাল এক্সিস থেকে শুরু করে টপ ফাইবার পর্যন্ত তার স্ট্রেস জেনারেট করে। তার মানে কম্প্রেসিভ স্ট্রেস হচ্ছে হলো সব জায়গায় লিনিয়ারলি থাকবে। আমরা যেহেতু এখনো কত ইলাস্টিক স্টেজে আছে, মানে ক্র্যাকিং এর পরে ইলাস্টিক স্টেজের ঠিক পরে আছে, এখন অ্যালাউবলে যায়। কিন্তু এই যে পোর্শনটা, এই পোর্শনটা এসিআই কোড অনুযায়ী আমরা আসলে ওইভাবে কাউন্ট করি না। আমরা কাউন্ট করি শুধু উপরের যে পোর্শনটা আছে সেটাকে। সেটা করতে যে যেটা করা হয় যে আমরা এই যে 0 থেকে এই পর্যন্ত পোর্শনটা, এই পোর্শনের যতটুকু কম্প্রেসিভ ফোর্স আসার কথা সেটাকে আসলে ইগনোর করি। ইগনোর করে আমরা যেটা করি যে এই কেডি ডিস্টেন্সে আমাদের এফসি হচ্ছিল উপরে কম্প্রেসিভ স্ট্রেস আর এখানে হচ্ছিল 0 স্ট্রেস। আমি যদি লাইনের ইকুয়েশন চিন্তা করি তাহলে আমি ইজিলি এইখান থেকে এতটুকু উপরে তোমার কি বলবো এটাকে কম্প্রেসিভ স্ট্রেস কতটুকু সেটা পাবো। তাহলে আমি এখানে ধরে নেই যে এটা হচ্ছিল এফসি সে 1 আর এটা হচ্ছে হলো এফসি 2। দুই জায়গার আমি স্ট্রেস জানি। তো এই যে স্ট্রেস দুইটা আছে, এই স্ট্রেসের এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি আমি চিন্তা করি সেটাই হচ্ছে হলো আমার কম্প্রেসিভ ফোর্স এই জায়গাটা, ঠিক আছে। তো প্রেশারটা আর ইনটু হচ্ছে এরিয়া করলে আমরা ফোর্সটা পাবো। এইটাই হচ্ছে একটা মেজর অ্যাজাম্পশন যে আমরা নিচের যে পোর্শনটা আছে এই পোর্শনের কম্প্রেসিভ ফোর্স যতটুকু আসবে সেটাকে আসলে ইগনোর করতেছি এসিআই কোড অনুযায়ী। আচ্ছা, তো আমরা এখন যদি চিন্তা করি যে এখানে ফোর্স কতটুকু আসবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছিল সি। সিটা আসার কথা হচ্ছিল যে এফসি 1 প্লাস এফসি 2, এই দুইটার এভারেজ নিলে এটা প্লাস এটা ডিভাইডেড 2 করলে হচ্ছিল আমাদের এভারেজ স্ট্রেস আসবে ইনটু এখানের উইডথ হচ্ছে হলো বিএফ আর থিকনেস হচ্ছে হলো এখানে টি। তো এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এই ফর্মুলাটা তোমরা পেয়ে যাবে। তো এখানে হচ্ছে হলো সি এর ক্যালকুলেশনটা আমরা বুঝলাম। একইভাবে আমরা যদি টি চিন্তা করি, টি আমরা জানি এএস ইনটু এফএস, এটার সাথে বি বা কোনো কিছু আসলে ওরকম সংযোগ নাই। তো আমাদের সি জানা আছে এবং টিও জানা আছে। আর আরেকটা জিনিস আমাদের লাগবে সেটা হলো আগে তো আমরা এটা ট্রায়াঙ্গুলার শেপ ধরে বলতে পারতাম যে এটা সেন্টারটা থাকবে হচ্ছিল 1/3 কেডিতে, বাট এখন যেহেতু এটা ট্রাপিজয়েডাল পোর্শন হয়ে গেছে এটার জন্য জেডটা আলাদা, এটা হচ্ছে সেন্ট্রয়েডাল ডিস্টেন্স। তার মানে এই ট্রাপিজয়েডের সেন্ট্রয়েডেই তো তার ফুল ফোর্স যেটা আছে সেটা কাজ করবে। তাহলে জেডটা হলো তার সেন্ট্রয়েডাল ডিস্টেন্স এই এইচ থেকে। আর জেডি আগের মতোই আমরা যদি চিন্তা করি যে এটা হচ্ছে তোমার মুভমেন্ট আর্ম যেটাকে আমরা বলতেছি। আচ্ছা, এখন আমরা একটু ধীরে ধীরে ফর্মুলেশন গুলোর দিকে আসি। আমরা আগে দেখে আসছিলাম ম্যাটেরিয়াল থেকে যে কে ইকুয়াল টু হচ্ছে হলো এন ডিভাইডেড এন প্লাস আর, যেটা আমরা অনেক শুরুর দিকে যখন বিম শুরু করলাম তখন। তো এইটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এফএস এবং এফসি এই দুইটার মধ্যে একটা কোরিলেশনশিপ পাবো। তাহলে কে ইকুয়াল টু হচ্ছে এন ডিভাইডেড এন প্লাস আর ইকুয়াল টু জানি আমরা যে এফএস বাই সি। এটাকে যদি সিম্পলিফাই করো এফসিটাকে আমরা ইন টার্মস অফ এফএস পাবো। আমাদের যদি স্টিলের স্ট্রেস জানি আমি কনক্রিটের এখানে কতটুকু স্ট্রেস হবে ম্যাক্সিমাম সেটা জানতে পারবো। তো এটা একটা কোরিলেশনশিপ আমরা বিল্ড আপ করে রাখলাম যেটা আমাদের এখন কাজে লাগবে। আচ্ছা, এখন এখানে যদি টেনসাইল ফোর্স এবং কম্প্রেসিভ ফোর্স যেটা তৈরি হচ্ছে এটা যদি মুভমেন্ট তৈরি করতে হয় এটা জেনারেলি আমরা জানি যে সমান হতে হয়। সমান যদি ধরি আমরা দ্যাটস মিন হচ্ছে হলো কাইন্ড অফ ব্যালেন্স টাইপের জিনিস, যে এটা ইকুয়াল টু এটা হবে। তো ওই কন্ডিশনে গেলে আমরা সি ইকুয়াল টু হচ্ছে টি হবে। তো টি এর ভ্যালু আমরা জানি যে এএসএফএস, আর সি এর ভ্যালু আমরা এই যে এখানে যেটা বের করে আসলাম যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা বসায় দিলাম। আচ্ছা, তো এখানে যেহেতু এফএস এবং এফসি দুইটা আছে আমরা আসলে কোনো সিম্পলিফাই করার সুযোগ থাকে না, সেই কারণে আমরা আসলে এই যে এফসিটাকে আগে থেকে ইন টার্মস অফ এফএস এ কত হবে সেটা বের করে আসছিলাম। তো এই ফর্মুলাটা যদি এখানে বসায় দেই, আর এএস ইকুয়াল টু আমরা যেটা জানি যে এএস ইকুয়াল টু রো ইনটু বিডি, সেই ফর্মুলা যদি বসায় দিই এটাকে ফার্দার আমি ইজিলি সিম্পলিফাই করতে পারবো। তো এটাকে সিম্পলিফাই করলে আমরা কে এর একটা ইকুয়েশন পাবো।
ইন টার্মস অফ রো, যেটা আমাদের আগেও আমরা বের করছিলাম রেক্টেঙ্গেলের জন্য, বাট ওইটা কিন্তু এখানে আর ভ্যালিড থাকতেছে না। সেই জিনিসটা একটু মাথায় ভালো মতো নিও। তাহলে এই যে কে এর ইকুয়েশনটা আমরা পাচ্ছি, এই কে এর ইকুয়েশনটা আমরা অ্যানালাইসিসে ব্যবহার করতে পারবো টি বিমের জন্য। সো এটা ভ্যালিড হবে হচ্ছে শুধুমাত্র টি বিমের জন্য। তো আমাদের কে ভ্যালুটা বের হয়ে গেল। আমাদের এখন যেগুলো আর লাগে জেনারেলি সেটা হচ্ছে যে মোমেন্টের ভ্যালুটা বের করতে হবে। মোমেন্টের ভ্যালু বের করার আগে আমাদের যেটা করতে হবে, যেখানে যে এডিশনাল একটা টার্ম ছিল জেড, জেডটাকে আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে ট্রাপিজয়েডের সেন্ট্রয়েড, তোমরা আশা করি সবাই বের করতে পারো। এটা ডিরাইভেশন আমি এখানে করে দেই নাই, জাস্ট জেড ইকুয়াল টু একটা ইকুয়েশন বলে দিচ্ছি। এখানে এফসি আছে, এখানে হচ্ছে এফসি ইন্টু কেডি বাই কেডি মাইনাস টি বাই কেডি। এই রিলেশনশিপটা যদি তুমি জানো যে সেন্ট্রয়েডটা কিভাবে বের করবা, আশা করি সবাই জানো, তাহলে আবার দেখানোর কিছু নাই। এটাকে একটা রেক্ট্যাঙ্গেল হিসাবে ভাগ করবা, আর এটাকে হচ্ছে একটা ট্রায়াঙ্গেল হিসাবে ভাগ করবা। ঠিক আছে, তো এভাবে যদি ভাগ করে নাও তাহলে তুমি ইজিলি এখান থেকে সেন্ট্রয়েডটা পেয়ে যাবে। সেন্ট্রয়েডের ইকুয়েশনটাও আমরা এখানে ডিরাইভ করলাম যে জেড ইকুয়াল টু হচ্ছে 3kd মাইনাস 2ict ডিভাইডেড হচ্ছে 2ickd মাইনাস t ইন্টু t বাই 3। আচ্ছা, আর জেড যখন জানি আমি মোমেন্ট টার্ম যেটা জেডি, সেটাকে ইন টার্মস অফ জেড বের করে রাখবো। এটা সিম্পল ক্যালকুলেশন। এতটুকু হচ্ছিল আমার ডি, আর এই অংশটা হচ্ছিল জেড। তাহলে বাকি যে অংশটা আছে জেডি, এটা ইকুয়াল টু হবে হচ্ছিল ডি মাইনাস জেড। তাহলে জেডির ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি এইভাবে যে ডি মাইনাস জেড। তো মোমেন্ট টার্ম জানি, ফোর্স জানি, সবগুলো এখন ইজিক্যাল আমরা হচ্ছিল মোমেন্ট গুলো বের করতে পারবো। তো যদি হচ্ছিল স্টিলের রেজিস্ট্যান্সটা চিন্তা করি, তাহলে মোমেন্ট রেজিস্ট্যান্সটা হবে হচ্ছিল এএসএফএস ইন্টু হচ্ছিল মোমেন্ট টার্ম, যেটা আমরা বের করলাম যে ডি মাইনাস জেড। আর যদি ইন টার্মস অফ কনক্রিট চিন্তা করি, তাহলে এই যে উপরের সি আছে, যেটা সি ইন্টু ডি মাইনাস জেড হবে, উপরের এটা ইন্টু ডি মাইনাস জেড। এটা হচ্ছে যদি কনক্রিট ফেল করে সেই কন্ডিশনে তার মোমেন্টের ক্যাপাসিটি। তো এখানে দেখো যে মোমেন্টের যে ভ্যালুগুলো আছে, এগুলোর ইকুয়েশনগুলো কিন্তু কমপ্লিটলি ভিন্ন আগের যে আমরা রেক্টেঙ্গুলার বিমের ক্ষেত্রে পড়ে আসছি। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তোমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য টি বিমের যে ডিরাইভেশনটা আছে তো অত বেশি ইম্পর্টেন্ট না, বাট তোমাদের নিজেদের জানার জন্য তোমরা হচ্ছে দেখবা। তো এখানে ডিরাইভেশন আমার কাছে করা আছে, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ তুমি বুঝতেছো না বা পারতেছো না, আমি জিজ্ঞেস করবো, আমি দেখা দেবো। আচ্ছা, তো এটাই হচ্ছিল আমাদের টি বিমের ক্ষেত্রে অ্যানালাইসিস প্রসিডিউরটা। তো আমরা আজকে ম্যাথ শুরু করলে মেবি শেষ করতে পারবো না, আমরা নেক্সট দিন হচ্ছে ম্যাথ শুরু করবো, সমস্যা নাই। এই পর্যন্ত যা দেখানো হয়েছে এখানে কি কনফিউশন আছে কারণ? তুমি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, কোনো সমস্যা আছে বুঝতে এই পর্যন্ত যতটুকু দেখাইলাম? না স্যার। না স্যার। ঠিক আছে, আচ্ছা।